ফিফি থেকে ক্রাবিতে কিভাবে গেলাম, ফিফিতে দুপুরে কি লাঞ্চ করলাম, আর ক্রাবিতে যাওয়ার পরে এত সুন্দর একটা হোটেল নিলাম যেই হোটেলের দাম ছিল অনেক কম আর সাথে মাউন্টেন প্লাস সি ভিউ ছিল। বিকেলে আওনাং বিচে কেমন সময় কাটালাম, আর ক্রাবিতে প্রথম দিন স্ট্রিট ফুড খেলাম, স্ট্রিট ফুডের সবগুলো কেমন আর খাবার কেমন, প্রথম দিনে ক্রাবিতে বিস্তারিত সবকিছু নিয়ে থাকছে এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্রাবি ব্লগ। ফিফিতে আমাদের দ্বিতীয় দিন অনেক সুন্দর কেটেছে, আর লাস্ট ব্লগে কিন্তু ফিফির দ্বিতীয় দিনের সম্পূর্ণ ডিটেলস ছিল। কারো মিস হয়ে থাকলে কিন্তু অবশ্যই লাস্ট ব্লগটাও আমাদের দেখে নেবেন। আজকে ফিফির থার্ড দিন, আজকে আমরা ক্রাবিতে যাব। আমাদের ক্রাবির টিকিট হচ্ছে দুপুর 1:30টায়, তাই ফেরিতে ওঠার আগেই আমরা কিন্তু আমাদের লাঞ্চটা সেরে নিলাম। সো লাঞ্চের আগেই আমরা একটা ডাব অর্ডার করে খেলাম, একদম রিফ্রেশিং একটা ডাব ছিল। ডাবটার দাম ছিল 60 বাত। আর এখানে লাঞ্চের জন্য আমরা একটা বিফের আইটেম নিলাম আর স্টিম রাইস নিলাম। সো লাঞ্চ করে সরাসরি আমরা ফেরিঘাটের পাশেই চলে গেলাম ক্রাবিতে যাওয়ার জন্য। সো আমরা কিন্তু এই টিকিটটা ফুকেট থেকেই কেটে এসেছি। আপনারা যদি আগের ব্লগগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন সেখানে আমরা ফুকেট থেকে ফিফি আসার আর ফিফি থেকে ক্রাবি যাওয়ার টিকিট কেটেছি। আর এই ক্রাবির টিকিটটা হচ্ছে ওপেন টিকিট। সো ফিফি থেকে ক্রাবিয়ের এই ফেরিগুলো দুইটা সময়ে ছাড়া হয়, একটা হচ্ছে দুপুর 1:30টায় আর আরেকটা হচ্ছে দুপুর 3টায়। সো আমরা চুজ করলাম দুপুর 1:30টায়, কজ আমরা সেখানে গিয়ে আওনাং বিচের বিকেলের ভিউটা উপভোগ করতে চাচ্ছিলাম। আর যেহেতু এটা একটা ওপেন টিকিট ছিল, যার কারণে আপনি দুপুর 1:30টা বা 3টা যে কোনো সময়ে আপনি কিন্তু যেতে পারবেন। সো এই ছিল আমাদের ফিফি থেকে ক্রাবি যাওয়ার বোট। এই বোটটা একটু ছোট ছিল, সো আমরা এটার ফার্স্ট ফ্লোরে বসলাম। আর ফুকেট থেকে ফিফি আসতে আমরা যেই বোটে এসেছিলাম সেটার থেকে এটা অনেকটাই আলাদা। যারা আগের ব্লগগুলো দেখেননি তাদের জন্য আমি ফেরিয়ের টিকিট প্রাইসটা বলে দিচ্ছি। আমরা ফুকেট থেকে ফিফি এসেছি, দেন ফিফিতে 2 দিন থেকে ফিফি থেকে ক্রাবি যাচ্ছি। সো টোটাল আমাদের খরচ পড়েছে 3 জনের 2800 বাত। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আগের ব্লগগুলো দেখে নেবেন, তাহলে আপনারা ইন ডিটেলসে সবকিছু জানতে পারবেন। ঠিক 2 ঘন্টা ফেরিতে জার্নি করে আমরা চলে আসলাম ক্রাবিতে। এটা হচ্ছে ক্রাবির জেটি ঘাট, আর আমাদের হোটেলটা আমরা নিয়েছি আওনাং বিচের পাশে। আর এই জেটি ঘাট থেকে আওনাং বিচের এরিয়াতে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। আমরা ফেসবুকের থাইল্যান্ডের একটা গ্রুপ থেকে একজন ড্রাইভারকে পাই, যারা আমাদেরকে ক্রাবির এই জেটি ঘাট থেকে আমাদের হোটেলে পৌঁছে দিবে। আর দেখতেই পাচ্ছেন উনি আমাদের জন্য ওয়েট করছিল একটা ব্যানার হাতে। আমি একটা রিল ভিডিওতে এর আগেও বলেছি যে ক্রাবিতে ফুকেটের তুলনায় একটু এক্সপেন্সিভ কম। অনেকে কিন্তু চাইলে এখান থেকে শেয়ারেও ট্যাক্সি ভাড়া করে যেতে পারে, সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম পড়ে, বাট আমরা প্রাইভেট ট্যাক্সি নিলাম। আমাদের জেটি ঘাট থেকে হোটেলে যেতে ভাড়া লাগলো 350 বাত, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে চলে আসে 1300 টাকার মতো। সো এই হচ্ছে আমাদের আজকের গাড়ি, যেটা আমাদেরকে জেটি ঘাট থেকে আমাদের হোটেলে পৌঁছে দিবে। ক্রাবিতে এসেই জানতে পারলাম এই লেডি ড্রাইভারের থেকে, ক্রাবিতে হচ্ছে বেশিরভাগই মুসলিম থাকে, এটা একটা মুসলিম ডিস্ট্রিক্টও বলা যায়। আমাদের এই ড্রাইভারও একজন মুসলিম ছিল, আর তার এটা নিজেরই গাড়ি। সো প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো আমাদের হোটেলে আসতে। আমাদের এই হোটেলটার নাম হচ্ছে ক্রাবি হেরিটেজ হোটেল। আমরা হোটেলে পৌঁছালাম ঠিক বিকেল 4টার দিকে। আমাদের চেক ইন টাইম কিন্তু ছিল দুপুর 1:30টায়, আর এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টায়। কিন্তু এই হোটেলের আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি দেখা যায় যে 1:30টার আগেও আসেন তাহলে আপনি কিন্তু আর্লি চেক ইনও করতে পারবেন, সেক্ষেত্রে কোনো এক্সট্রা পেমেন্ট লাগবে না। সো প্রথমেই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করলো। ওয়েলকাম ড্রিঙ্কটা অনেক রিফ্রেশিং ছিল, একটা অরেঞ্জ জুস ছিল। সো এই তো ওদের হোটেলে থাকতে যা যা ইনফরমেশন দরকার এগুলো রকি দিচ্ছিল। আর আমরা যেহেতু আগেই এগোদা থেকে হোটেলটা বুক করে এসেছি, তাই এখন আর আমাদের ওয়েট করতে হলো না, আমরা সরাসরি আমাদের রুমেই চলে গেলাম। এই হোটেলের রিসিপশনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এই হচ্ছে আমাদের রুম নাম্বার ছিল 210। সো চলুন দেখে নেই আমাদের এই হোটেলের রুমটা কেমন ছিল। প্রথমেই রুমটায় ঢুকতে হাতের ডান সাইডে ছিল ওয়াশরুমে কিন্তু বাথট্যাবও ছিল।
আর শাওয়ারের জন্য আলাদা করে গ্লাস করা ছিল, আর সব ধরনের টয়লেট্রিজ ছিল। পাশাপাশি একটা হেয়ার ড্রায়ার ছিল, টাওয়েল ছিল, দেন এখানে শাওয়ার ক্যাপ ছিল আর আলাদা করে সোপ ছিল। রুমে ঢুকতেই বাম সাইডে ছিল একটা এলইডি টিভি আর এরকম একটা ড্রেসিং টেবিল, যেখানে কিন্তু চা কফি কমপ্লিমেন্টারি ছিল আর সাথে 2টা পানীয় ছিল, আর ছিল এরকম একটা বড় আয়না, আর এই টেবিলের সাথে একটা চেয়ার ছিল। এই রুমে একটা আলাদা করে সোফা ছিল। মোট কথা রুমটা কিন্তু অনেক বড় ছিল। রুমের এই যে পেছনের যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বড় একটা কিং সাইজের বেড ছিল, যেখানে 3 জন অনায়াসে ঘুমানো যাবে। আর এই জায়গার এই সাইডটা দেখে আমি ভেবেছিলাম এটা একটা আলাদা কোনো দরজা, কিন্তু খোলার পরে দেখি এটা একটা আলমারি ছিল, যেখানে একটা সেফটি লকার ছিল, 2টা ছাতা ছিল আর 2টা শু ছিল। দেখুন, এই দরজাটা পুরো রুমটাকেই চেঞ্জ করে দিয়েছে। এই রুমের সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এই ব্যালকনি। হ্যাঁ, ব্যালকনিটা অত বেশি বড় ছিল না, কিন্তু এখানে 2টা সিট ছিল, বসে কিন্তু আপনি সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে সরাসরি আওনাং বিচের ভিউ দেখা যাচ্ছে আর পাশাপাশি মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে। সো চলুন, এই রুমে থাকতে হলে আপনাকে কত টাকা গুনতে হবে সেটা জেনে নিই। এই রুমটা আমরা 2 রাতের জন্য বুক করেছি। এই রুমের জন্য আমাদের ভাড়া গুনতে হলো 2 রাতের জন্য মাত্র 7,300 টাকা, যেখানে আপনি সুইমিং পুল ইউজ করতে পারবেন আর সাথে কিন্তু ব্রেকফাস্টও পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে এই হোটেলের সুইমিং পুল জোন। সুইমিং পুল জোনটা ওদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরিং, একদম রেস্টুরেন্টের পাশেই। সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম আওনাং বিচে সানসেট উপভোগ করতে। আওনাং বিচের পানির কালার আর আমাদের দেশের কক্সবাজারের পানির কালার অনেকটাই এক। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আওনাং বিচের এই বিচ একদম স্পর্শ করে একটা পাহাড় আছে, আর এই পাহাড়টাই কিন্তু আওনাং বিচটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। আওনাং বিচের পাশেই এরকম দোলনা ছিল, আর আমার রাওফের একটা অভ্যাস হচ্ছে ও বিচের পাড়ে গেলেই আমাদের নাম লিখবে। আর এইবার থাইল্যান্ডের প্রত্যেকটা জায়গায় ও আমাদের নাম লিখেছে, প্রত্যেকটা বিচের সামনে। আওনাং বিচের পাশেই এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, কিন্তু এই রেস্টুরেন্টটা বেসিক্যালি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। আর আমাদের কেন যেন ইন্ডিয়ান খাবার খেতে অত বেশি ভালো লাগে না, তাই আর আমরা এখানে বসলাম না। কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু ভিউটা একদমই চেঞ্জ হয়ে গেল, মানে আরও বেশি সুন্দর লাগছিল। সো সন্ধ্যার নাস্তা করতে আমরা একটা হালাল ফুড কোর্টের সামনে চলে আসলাম। এই জায়গাটাতে হচ্ছে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমাদের হোটেল থেকে এই জায়গাটাতে আসতে মাত্র 2 মিনিট লেগেছে। প্রথমেই দেখলাম একটা প্যানকেকের দোকান, আর প্যানকেক দেখেই আমি প্রথম দিনের ফুকেটের কথা আমার মনে পড়ে গেল যে ওই প্যানকেকটা খেয়ে আমি পুরো ফ্যান হয়ে গিয়েছিলাম, যার কারণে ক্রাবিতে এসেই প্রথমেই আমি প্যানকেকটা এবার টেস্ট করব, তাই প্রথমে প্যানকেকটাই নিলাম। আর এবার ছিল একটা ম্যাঙ্গো প্যানকেক। চলুন দেখে নিই এটা কিভাবে মেক করে। এই প্যানকেক নিয়ে কিন্তু আমি এর আগেও একটা রিল ভিডিও শেয়ার করেছি, না দেখলে কিন্তু দেখে নেবেন সেখান থেকে। এটার টেস্টটা কিন্তু অনেক মজার ছিল, আর এটার দাম ছিল মাত্র 60 বাত।
প্যানকেক খাওয়ার পরে আমরা একটা ম্যাঙ্গো জুস নিলাম আর সাথে স্প্রিং রোল নিলাম। এখানে আমাদের টোটাল খরচ হলো 100 বাত। এরপরে শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টির জন্য এই মুহূর্তটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেল আমাদের। আর আমরা যে ফুড কোর্টটাতে আজকে বিকেলের নাস্তা করেছিলাম সেখানেই কিন্তু ডিনারও আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা প্রথম দিন ডিনারের জন্য নিলাম 2টা সিফুড রাইস, একটা শ্রিম্প কারি আর আরেকটা ছিল মর্নিং গ্লোরি। এখানে কিন্তু খাবারের দাম তুলনামূলক অনেকটাই কম। এখানে সব মিলিয়ে আমাদের ডিনারের খরচ পড়লো বাংলাদেশি টাকা 1000 টাকার মতো। আর এখানের খাবারের টেস্টও কিন্তু অনেক মজার। সো এভাবেই আমরা ক্রাবিয়ের প্রথম দিনটা কাটালাম। বলতে গেলে এটা একদম রিল্যাক্সিং একটা ডে ছিল। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে কিন্তু থাকছে আমরা ক্রাবিয়ের দ্বিতীয় দিন এত সুন্দর একটা বিচে গিয়েছি ঘুরতে, যেই বিচের পানি ছিল একদম গ্রিন। আর এই বিচে যেতে হলে আপনার খরচ কেমন পড়বে, কতক্ষণ সময় লাগবে, বিস্তারিত সবকিছু নিয়েই থাকছে নেক্সট ব্লগ। আরও পাশাপাশি থাকবে ক্রাবিয়ের রাতের মার্কেট কেমন হয়, সেখানে গেলে আপনারা কি কি কিনতে পারবেন, আর আমরা আরেকটা বিচেও রাতে ঘুরতে গিয়েছি, সব কিছু নিয়ে থাকবে নেক্সট ব্লগ। সো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ব্লগগুলো দেখতে কিন্তু আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।